মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। বাজে সকাল 10টার মতন আর এদিকে দেখো সমস্ত টবগুলো কিচেনে নিয়ে চলে এসেছি নিচগুলো ফুটো করব বলে। নিচগুলো ফুটো না করলে ভালো কাজও হবে না, তাই দেখো একটা স্ক্রুড্রাইভার বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর নিচগুলো এরপর ফুটো করব, একটা একটা করে ফুটো করছি। নিচগুলো ফুটো করা ছিল না, আর এগুলো যদি ফুটো না করা হয় তাহলে গাছগুলো ভালোভাবে হবেই না। যদি জল পাস না করতে পারে তখন গাছগুলো মরে যাবে। ওর জন্য ভাবলাম আগে ফুটো করে নিই। আর কবে সেই গাছগুলো নিয়ে এসেছি এখনো পর্যন্ত লাগানো হয়নি, কারণ এখানের মাটিগুলো অতটাও ভালো ছিল না। ওর জন্য আবার বর্মশাই আজকে সকালবেলা ননদের বাড়ি থেকে মাটি নিয়ে এসেছে, আর সেই মাটিগুলো দিয়ে আজকে টবে গাছ লাগাবো। টবগুলো যে কী দিয়ে ফুটো করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তারপর ঘরে দেখলাম স্ক্রুড্রাইভার আছে, সেটাই নিয়ে চলে এসেছি ফুটো করার জন্য। আর সবার প্রথমে যে টবটা ফুটো করেছি ওটা দেখতে পাচ্ছিল অনেক বড় ছিল টবটা, ওটাতে গোলাপ গাছ লাগানোর জন্য নিয়ে এসেছি। আর এখন যে টবগুলো ফুটো করছি এগুলোতে হচ্ছে গাঁদা আর রক্তগাঁদা দুটো চারা লাগাবো। আমি মোট 7টা টব নিয়ে এসেছিলাম। বড় টব একটা নিয়ে এসেছিলাম, আর মাঝারি টব 3টে নিয়ে এসেছিলাম, আর তার থেকে আরও ছোট সেটা আবার 3টে নিয়ে এসেছিলাম। বড় টবটাই তো বললাম যে গোলাপ গাছ লাগাবো, আর মাঝারিগুলোতে যে চাপগাঁদা রক্তগাঁদা রয়েছে ওটা লাগাবো, আর ছোট 3টেতে ডায়ান্থাস রয়েছে, তার সাথে আরও যে গাছগুলো রয়েছে ওগুলো লাগাবো। আর যেগুলো বাকি থাকবে সেগুলো হচ্ছে মেজ ননদকে দিয়ে দেবো, মানে যে গাছগুলো এনেছি তার থেকে একটা একটা মেজ ননদকে দিয়ে দেবো। টবগুলো ফুটো করা হয়ে যেতে তারপর দেখো আমি আলাদা আলাদাভাবে সরিয়ে রেখেছি। এখনো নিচগুলো গরম আছে, যাতে একটার সাথে আর একটা চিটে না যায়, ওর জন্য আলাদাভাবে রেখে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি গাছ লাগানোর জন্য। গাছ লাগানোর জন্য যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আর গাছগুলোও নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো বর্মশা সকালবেলায় মাটি আর গোবর সার নিয়ে এসেছে ননদের বাড়ি থেকে। এরপর আমি গাছগুলো লাগিয়ে নেব। লাগাতে বসেছি তখন এই যে মাথার উপর দিয়ে শুধু হনুমানগুলো লাফ দিয়ে যাচ্ছে, আর আমার এদিকে প্রচুর ভয়ও লাগছিল। তারপর আবার বর্মশাই এসে হনুমানগুলোকে তাড়িয়ে দিল। তারপরে আমি বসে পড়েছিলাম গাছ লাগানোর জন্য। আর সবার প্রথমেই দেখো ফুটোগুলোতে একটা একটা করে পাথর দিয়ে দিয়েছি, যাতে মাটিগুলো যে ফুটোগুলো না বন্ধ করে দেয়। আর ফুটো বন্ধ করে দিলেই গাছ মরতে শুরু করবে। আর ফুটো বন্ধ করে তারপর আমি বালিটা দিয়ে দিচ্ছিলাম। সবার প্রথমেই মাটিটা দিইনি, কারণ মাটিটা দিলে বসে যেতে পারে, তাই প্রথমে আমি বালি দিয়ে দিচ্ছি কিছুটা, আর তারপরে দেখো মাটি দিয়ে দিচ্ছিলাম। আর দিদি যে মাটিগুলো পাঠিয়েছে সেগুলো আবার দেখছি লাল মাটি। আমার বাপের বাড়ির ওখানে যে এঁটেল মাটি আর দোআঁশ মাটি পাওয়া যায় সেরকম কিন্তু মাটিগুলো নয়। এখানে মাটিটা দেখছি লাল মাটি, সেটাই ভাবছি যে এই মাটিতে কতটা কি ভালো গাছ হবে সেটাই বুঝতে পারছি। দিয়ে ভালো করে টবটা ভর্তি করে দিয়েছি। এরপর আমি গোলাপ গাছটা বসিয়ে দিলাম। এরপর আমি লাল মাটি আর যে গোবর সার রয়েছে দুটো একসাথে মিক্সড করে তারপর যেটুকু বাকি রয়েছে সেটুকু ভরাট করে দেবো। গোবর সার যখন দিতে যাব তখন দেখছি গোবর সার নেই। গোবর সারগুলো দেখছি মাটির সাথে মিশিয়ে তারপর ননদ পাঠিয়েছিল, তাই দুটো একসাথে মিক্স করে নিয়েছিলাম। আর মাটির ভিতরে যে বড় বড় ডেলাগুলো ছিল সেগুলো আগে লাঠিতে ভালো করে ভেঙে নিয়েছিলাম। তারপরে যে ছোটো ছোটো ডেলাগুলো ছিল সেগুলো আবার হাতে করে ভেঙে নিয়েছি। এই ডেলাগুলো দিলে আবার ভালো হয় না গাছ, ওর জন্য ভালো করে গুঁড়ো করেই নিয়েছিলাম। জানো তো আজ আর রান্না করতে হবে না, কারণ সকালবেলা মেজ ননদ ফোন করে বলেছে আজ আমাদের বাড়িতে চলে এসো, এখানেই রান্না করবো, এখানেই খাওয়া দাওয়া করবো। তাই বললাম আমি তো এখন যেতে পারবো না, কারণ আমার গাছগুলো লাগাতেই হবে। অনেকদিন ধরে চারাগুলো পড়ে রয়েছে, এরপর না লাগাতে পারলে গাছগুলো আবার মারা যাবে। এত দাম দিয়ে কিনে নিয়ে এসেছি, মারা গেলে তখন আবার কষ্ট লাগবে। তো বললো ঠিক আছে তুমি গাছগুলো লাগাও, লাগিয়ে তারপর দুপুরবেলায় আসবে। আমি বলেছিলাম যে এখানেই রান্না করে এখানেই খাওয়া দাওয়া করে নেবো, এখন আর যাবো না। তো বলেছিল যে না, জোর করছিল খুব যে চলে আসো, আজকে আবার চিকেন রান্না হবে, তোমাদেরকে রেখে খাবো। তাই যে ঠিক আছে তাই হবে, তুমি রান্না করো, আমরা দুপুরবেলায় যাবো। আর গাছগুলো লাগাতে তো অনেকটাই টাইম লাগবে, আর যে গাছগুলো লাগাই দিয়ে দুপুরবেলায় যাব। তাহলে বন্ধুরা আমি গাছ লাগাই, সব গাছগুলো লাগিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। কারণ এত ভিডিও করা সম্ভব হচ্ছে না, একদিকে ভিডিও করছি আর গাছ লাগাচ্ছি। তো বর্মাশাই তাও একটা ভিডিও করে দিয়েছে, ও এরপর গাছে বেরিয়ে যাবে। আর আমি তো এত ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও করতে গেলে অনেকটাই টাইম লাগবে। সব গাছগুলো লাগিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সমস্ত গাছগুলো লাগানো হয়ে গেছে। গাছগুলো লাগানো হয়ে যেতে গাছের গোড়ায় জলও দিয়ে দিয়েছি, আর এদিকে অ্যালোভেরাটাও আবার নতুন করে তুলে লাগিয়ে দিয়েছি। আর ডায়ান্থাস যেটা নিয়ে এসেছিলাম একটা চারা এখানে ছিল, আর মাকে একটা দিয়ে এসেছিলাম, ওখান থেকে আবার একটা ডাল তুলে নিয়ে এসেছিলাম, সেটা আবার দেখো একটা টব ফাঁকা ছিল সেটাতে লাগিয়ে দিয়েছি। এখন সন্ধ্যেবেলা, আর এদিকে তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য। আমি বড় ভাগনা আর এদিকে সুবীর ছিল। মেজ ননদ আজ আর আসেনি, আর এদিকে অতনু কাজে গেছে। ও বললো কাজ ছুটি করে তারপর 8:30টার সময় আসবে। আর বর্মাশাই তো মেলাতেই আছে, ওখানেই খবর করছে। কেউ দেখো মেলাতে বেশ ভালোই ভিড় আছে। আজকে যেটুকু ঘোরা যাচ্ছে কাল থেকে কিন্তু এটুকুও ঘোরা যাবে না।
তারপর আমরা চলে এসেছিলাম মোমোর দোকানে। সুবীর বলছিল মোমো খাবে, তাই সুবীরকে মোমো খাওয়ানোর জন্য এই দোকানে এসেছি। আমরা চলে এসেছিলাম নৌকোটার কাছে। আর নৌকাটা দেখো যখন উপরের দিকে উঠছে কতটা উঠছে, আর পিছন দিকে যাচ্ছে তখনও দেখো কতটা উঠছে। আর যারা নৌকায় চেপে আছে তারা তো দেখছি চেঁচাচ্ছে। এদিকে সুবীর বলছে আমি নৌকায় চাপবো। আমি বললাম তোকে কে নিয়ে চাপবে, আমিও চাপবো না। আর এদিকে বড় ভাগনাটা বললো ও চাপবে না, তাই বললাম যে তোর অতনুদা আসুক, ও নিয়ে তোকে চাপবে। দেখো একটা ছোট্ট মতো পুকুর করেছে, আর তার ভিতরে অনেক গাড়ি রেখেছে, আর সেই গাড়িগুলোতে বাচ্চাগুলো চেপে কত সুন্দর ঘুরছে, দেখতে পাচ্ছ? বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এই বাচ্চাগুলোকে দেখে আমাদের নিজেদেরই চাপতে ইচ্ছে করছিল। আমাদের সময় তো এসব ছিল না, এখন নতুন নতুন সব জিনিস বেরিয়েছে, কিন্তু আমাদেরকে তো চাপাবে না। আর তার পাশেই দেখো একটা বড় মিকি মাউস ছিল। আর এই ক্ষেত্রে দেখো এটা দেখলে তো এমনিতেই মাথা ঘুরছিল। এটার নাম আমি জানি না, তবে দেখো কিভাবে ঘুরছে, একদম উলট পালট হয়ে ঘুরছে চারদিকে, দেখলেই যেন ভয় লাগছে। আমরা চলে এসেছিলাম ভেলপুরি খাওয়ার জন্য। আমার কাছে তো ভেলপুরিটা বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভেলপুরি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। খেয়ে তারপর আমরা তিনজনে মিলে এদিক আর ওদিক ঘুরছিলাম। কত আর ঘোরা যায়, শেষকালে আর ভালো লাগছিল না। বড় ভাগনা বলছে যে কখন যে অতনু আসবো, আসলে বাড়ি চলে যাবো। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম সবলা মেলায়। আর এখানে এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম। এইখানে দেখো বেতে সমস্ত কিছু জিনিস বানিয়ে রেখেছে, চেয়ার টেবিল খাট সোফা এটা সেটা অনেক ধরনের জিনিস বানিয়ে রেখেছে, আর বেশ সুন্দরও লাগছিল দেখতে। আর এই জিনিসগুলোর দামও কিন্তু বেশ সুন্দরও ছিল। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম বাজ পাখি দেখার জন্য। সুবীর বলছিল যে চলো বাজ পাখিটা আজ আবার একটু ভালো করে দেখি সামনাসামনি। আর এসে দেখি সবাই সেলফি তুলছে, আর বাজ পাখিটাকে বেশ ভালোই লাগছিল দেখতে। তারপরে আমরা চলে এসেছিলাম মঞ্চের সামনে একটু অনুষ্ঠান দেখার জন্য। আজ কিন্তু সেরকম কোনো অনুষ্ঠান ছিল না, তবে যে খাদ্যমন্ত্রী আছেন উনি আবার আজকে র্যাম্স হয়ে হাঁটছিলেন, সেটাই দেখার জন্য আমরা চলে এসেছি। আর যিনি খাদ্যমন্ত্রী আছেন উনি আবার আদিবাসীদের, তাই উনি আবার সমস্ত আদিবাসী ভাই বোনদের নিয়ে র্যাম্স হয়ে হাঁটছিলেন। আর বেশ ভালোই লাগছিল দেখতে, আমরাও তাই বসে পড়েছিলাম র্যাম্সও দেখার জন্য। জানো তো বন্ধুরা, উনি এই র্যাম্সের মাধ্যমে তুলে ধরেছিলেন এখন আদিবাসী ভাই বোনেরা কোনো অংশেই কিন্তু পিছিয়ে নয়। আদিবাসী ভাই বোনেরাও এখন উকিল হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ পুলিশও হচ্ছে। এটা কিন্তু বাস্তব, আর এটাই কিন্তু সত্য ঘটনা। কারণ আমরা যেখানে থাকি তার পাশেই হচ্ছে আদিবাসী গ্রাম রয়েছে, আর তারা কিন্তু খুব ভালোও হয়। আমরা তো ওদের সাথে মিশি, আর আমার হচ্ছে ছোটবেলা থেকেই আদিবাসী বান্ধবীও আছে, তারাও কিন্তু খুব ভালো এবং সৎ মনের হয়। জানো তো, ওরা হচ্ছে সবসময় পাশে থাকবে, তোমার বিপদে আপদে সবসময় থাকবে। আর হচ্ছে কোনোদিন কোনো সময় খারাপ ব্যবহারও করেনি আমাদের সাথে, বরঞ্চ উপকার করেছে সব সময়। আর এই র্যামশোটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, আমার তো বেশ ভালোই লাগছিল। তোমরাও একটু দেখো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর সবশেষে উনি আবার ক্যান্সার হলে মানুষের যেমন হয় সেরকম আবার সেই যে কত সুন্দর লাস্টে নাচও করলো, বেশ ভালোই লাগছিল দেখতে। তোমরা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সুন্দরী বাঁকুড়ার লাল মাটি বাঁধার বাবা মহেশ্বর পুরন্দর, ঘরানা বিষ্ণুপুর আলাপনে ভরপুর বনানী সবুজ সুন্দর। লাল মাটি বাঁধ আর বাবা মহেশ্বর পুরন্দর, ঘরানা বিষ্ণুপুর আলাপনে ভরপুর বনানী সবুজ সুন্দর। এরা গোটা শহর
বিষ্ণুপুর আলাপনে ভরপুর বনানী সবুজ সুন্দর। আর লাল মাটি বাঁধ আর বাবা মহেশ্বর পুরন্দর। ঘরানা বিষ্ণুপুর আলাপনে ভরপুর বনানী সবুজ সুন্দর। টেরাকোটা শহরের রাজপথে ছড়িয়ে মল্লভূমের ইতিহাস। তন্তুজ বালুচরি মতিচুর ডোকরা ঝুমুর টুসু ভাদু কারমান। শিল্পের সমাহার কৃষ্টির সমাদর আমাদের বিষ্ণুপুর মেলা। শিল্পের সমাহার কৃষ্টির সমাদর আমাদের বিষ্ণুপুর মেলা। বিষ্ণুপুর শারদিশাগুনার রাম রহিমের মেলা আমাদের বিষ্ণুপুর মেলা। এ তো শুধু মেলা লয়, জীবন বোধের পাঠ বটে আমাদের বিষ্ণুপুর মেলা। টেরাকোটা শহরের রাজপথে ছড়িয়ে মল্লভূমের ইতিহাস। তন্তুজ বালুচরি মতিচুর ডোকরা ঝুমুর টুসু ভাদু কারমান। আমাদের কথা বলা আবেগের পথ চলা আমাদের বিষ্ণুপুর মেলা। শিল্পের সমাহার কৃষ্টির সমাদর আমাদের বিষ্ণুপুর মেলা। আমাদের কথা বলা আবেগের পথ চলা আমাদের বিষ্ণুপুর মেলা। শিল্পের সমাহার কৃষ্টির সমাদর আমাদের বিষ্ণুপুর মেলা। সুন্দরী বাঁকুড়ার লাল মাটি বাঁধার বাবা মহেশ্বর পুরন্দর। ঘরানা বিষ্ণুপুর আলাপনে ভরপুর বনানী সবুজ সুন্দর। আর লাল মাটি বাঁধ আর বাবা মহেশ্বর পুরন্দর। ঘরানা বিষ্ণুপুর আলাপনে ভরপুর বনানী সবুজ সুন্দর। টেরাকোটা শহরের রাজপথে ছড়িয়ে মল্লভূমের ইতিহাস। তন্তুজ বালুচরি মতিচুর ডোকরা ঝুমুর টুসু ভাদু কারমান। শিল্পের সমাহার কৃষ্টির সমাদর আমাদের বিষ্ণুপুর মেলা। শিল্পের সমাহার কৃষ্টির সমাদর আমাদের বিষ্ণুপুর মেলা। বিষ্ণুপুর শারদিশাগুনার রাম রহিমের মেলা আমাদের বিষ্ণুপুর মেলা। এ তো শুধু মেলা লয়, জীবন বোধের পাঠ বটে আমাদের বিষ্ণুপুর মেলা। টেরাকোটা শহরের রাজপথে ছড়িয়ে মল্লভূমের ইতিহাস। তন্তুজ বালুচরি মতিচুর ডোকরা ঝুমুর টুসু ভাদু কারমান। দেখা হয়ে গেছে, তারপরেই দেখো অতনু চলে এসেছে কাজ থেকে, আর আমরা সবাই মিলে চলে এসেছিলাম আবার বাইরে ঘোরাঘুরি করার জন্য। এতক্ষণ তো আমরা তিনজনে মিলে হালকা হালকা করে কিছু খাওয়া দাওয়া করেছি, কিন্তু অতনু তো কাজে ছিল, তাই ও কিছুই খাওয়া দাওয়া করতে পারেনি।
ও আসার পরেই আমরা 4 জন মিলে রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম আর এখানে রোল আর মকলাই অর্ডার করেছিলাম। ওদের 3 জনের জন্য অর্ডার করেছিলাম। আমি আর কিছুই খাবো না, আমি একটু আবার মিক্সচার নিয়ে এসেছিলাম যে বাদাম নিয়ে বসেছিল তাদের কাছ থেকে। আর মেলার মিক্সচারগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়, তাই আমি মিক্সচার নিয়ে মিক্সচার খাচ্ছিলাম, ওরা আবার রোল আর মোগলাই খাচ্ছিল। ওরা খাওয়ানোর জন্য বারবার জোর করছিল, কিন্তু আমি বললাম যে তোমরা খাও, আমি বসে আছি, কারণ বেশি রিচ আর খাওয়া যাবে না। আজকে আবার দুপুরবেলা মাংস খাওয়া হয়েছে, তাই বললাম যে তোমরা খাও, আমি আর খাবো না। বাড়িতে যে আমার একটু অল্প একটু ভাত খেতে হবে, বেশি রিচ খেলে আমার আবার সমস্যা হয়, তাই আর কিছু খেলাম না। খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে এখন আমরা 3 জনে মিলে যাচ্ছি বাড়ির দিকে। যাওয়ার সময় কিছু পাপড় নিয়ে তারপর বাড়িতে যাব। আর এদিকে সুবীর আবার বরমাসের সাথে চলে গেছে বাড়িতে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।